দাঁড়িয়ে আছি উড়িষ্যার সেকেন্ড হাইয়েস্ট পিক মহেন্দ্রগিরিতে। এই বালাকুমারী মন্দিরের ওপরে অবশ্যই আসবেন। এখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখা যায়। অসাধারণ একটা পাখির চোখে আপনারা ভিউ দেখতে পাবেন। দারুণ দারুণ। এই যে দাদারা এখন মাছ ধরে নিয়ে আসছে, দেখুন কি বড় বড় সাইজের মাছ। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র সৈকতের ভিউ পাবেন, আর পুরো জায়গাটা খোলা, দারুণ সুন্দর। ওয়েলকাম টু মহেন্দ্রগিরি। রাহুল মনে হচ্ছে সন্ন্যাস নিল ঝর্ণার জলে গিয়ে। এই মন্দিরের রথ কিন্তু আগে টানা হয়, তারপর পুরীর মন্দিরের রথ টানা হয়। আমাদের আজকের গন্তব্য হচ্ছে উড়িষ্যার একটা নতুন জায়গা মহেন্দ্রগিরি। একটা নতুন জার্নি এবং নতুন জায়গা এক্সপ্লোর করব। আমাদের সাথে আপনারাও করবেন, চলুন। আমরা কিন্তু করমণ্ডল এক্সপ্রেসে করে গিয়ে নামবো বেহরামপুরে। আর এই একই সাথে আমরা কিন্তু দারিংবাড়িও ঘুরবো, দারিংবাড়িরও ভিডিও আসবে, চলুন। আমরা এখানে ভিজিট করেছিলাম ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে। 12841 করমণ্ডল এক্সপ্রেস, যা দুপুর 3:10 নাগাদ হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। আজকের আমাদের গন্তব্য বেহরামপুর পর্যন্ত, যেখানে পৌঁছানোর জন্য এই ট্রেনটি সময় নেয় 8 ঘন্টা 53 মিনিট, মানে ওই অ্যাপ্রক্সিমেটলি 9 ঘন্টা মতো। এই ট্রেনটি সপ্তাহের রোজ দিন চলে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 395 টাকা করে জনপ্রতি। এসি ইকোনমি ক্লাসের ভাড়া 935 টাকা করে জনপ্রতি। এছাড়া এসি 3 টায়ার, 2 টায়ার এবং ফার্স্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে এই ট্রেনে। এই ট্রেনটি ছাড়াও এই রুটে আরও অনেক ট্রেন চলে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ট্রেন চুজ করতে পারেন। এবারে আমরা কিন্তু থার্ড এসিতে জার্নি করছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 42 আর 43। ট্রেন নামানোর কথা ছিল রাত 12টায়, খুব একটা বেশি লেট না। এখন ভোর 5টা বাজে, এখন আমাদেরকে নামিয়ে দিয়েছে। যদিও এই ট্রেনটা লেট করে দেখেই এই ট্রেনের টিকিট কাটা, যাতে ভোর ভোর আমরা এখানে পৌঁছোই এবং আমাদের এই সম্পূর্ণ প্ল্যানটা ভালোভাবে কার্যকরী করতে পারি আর কি। তো বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, চলুন বাইরে গিয়ে জানাচ্ছি আমরা প্রথমে কোথায় যাব। আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো। মানে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েও বেরোতে পারেন, 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়েও বেরোতে পারেন। লিফটের ব্যবস্থা আছে, এটা একটা ভালো জিনিস, নাহলে লাগেজ নিয়ে উঠতে না যা প্রবলেম হয়। এই হলো আমাদের গাড়ি। আমরা তো মহেন্দ্রগিরি যাব কালকেই বলেছিলাম, তবে এখন সবার আগে আমরা গোপালপুরটা একটু ঘুরবো, কারণ এর আগের বার যখন আমরা দারিংবাড়ি এসেছিলাম তখন আমরা গোপালপুর দেখেছিলাম। তাই ভাবলাম অনেক দিন গোপালপুর যাওয়া হয় না, আর সমুদ্র এত কাছে, আর আপনারা তো জানেন যে আমার সমুদ্র খুব প্রিয়, তাই সমুদ্র দর্শন করবো না এটা হতে পারে না। তাই আগে গোপালপুর যাব, আগে সমুদ্র দর্শন করব, তারপর অন্য জায়গা। আচ্ছা, আরও একটা কথা, এবার কিন্তু আমাদের সাথে আমরা দুজন নেই, আমাদের সাথে আছে সঞ্জীব দা। এবং বলা ভালো যে সঞ্জীব দা আমাদেরকে নিয়ে ঘুরছে, কারণ সঞ্জীব দাই গাইড করবে আমাদেরকে এই ট্যুরটাতে। এর আগে আপনারা দারিংবাড়ির ভিডিওতে দেখেছেন দাদাকে। যেতে যেতে আমরা কথা বলবো, এখন তো অন্ধকার, ভালোভাবে দেখানোও যাবে না আর কি। আমরা যেতে যেতে কথা বলবো, কারণ এই লম্বা ট্যুরটাতে সঞ্জীব দা সবসময় আমাদের সাথে থাকবে। আর প্যাকেজ ট্যুরে যেমন আমরা সবাইকে ওয়েলকাম করি স্টেশনে, আমরা সেই ওয়েলকামটা তোমাদের ওয়েলকাম দিয়ে আমরা শুরু করছি। আরে বাহ, মানে এই স্টেশনে দাঁড়িয়েই এখনই আমরা গিফট পাবো। থ্যাংক ইউ। আরে বাবা, এই দেখুন এক গাদা ফুড ড্রিঙ্কস আর এই যে চকলেট, এইটা আমার ভীষণ প্রিয়। শৈলী স্পেশাল জিনিস এটা, চকলেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে কোনো কিছুই পাওয়া গেলে না খুব ভালো লাগে, এবং এটা আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। মানে এই ছোট ছোট জিনিসগুলোই না কি বলুন তো মনটাকে ছুঁয়ে যায় একদম। চলুন এবার বেরোনো যাক। আমাদের গাড়ি ছেড়ে দিল। শৈলী বললো যে আমরা প্রথমে গোপালপুরে যাব। এই বেহরামপুর স্টেশন থেকে গোপালপুর সি বিচের ডিস্টেন্স মাত্র 16 কিলোমিটার।
গাড়িতে সময় লাগবে ওই আধ ঘন্টা মতো। আর এখানে কিন্তু এখন বেশি ঠান্ডা নেই, এখন টাইম আপডেট হচ্ছে 5:28 সকালবেলা। আচ্ছা, এখন 24 ডিগ্রি মতো, একদমই বেশি ঠান্ডা নেই। তবে আমরা যেখানে যাব সেখানে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা থাকবে, তার জন্য আমরা এই যে সমস্ত কিছু ব্যবস্থা নিয়ে এসেছি। জাস্ট সেফটি প্রিকশন, মানে একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে আসছি, তাই জন্য একটু হালকা গায়ে জড়িয়ে নেওয়া আর কি। পৌঁছে গেছি গোপালপুরে, একদম সমুদ্রের সামনেই দাঁড়িয়ে আছি। এখানে একটা চায়ের দোকান দেখলাম, তাই ভাবলাম একটু চা খাবো। গোপালপুরে গাড়ি নিয়ে ঢোকার জন্য কিন্তু 50 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়, তো সেটা আমরা দিলাম। এখন এখানটাতে দাঁড়িয়েছি, ভোর 6:14 নাগাদ সানরাইজ হবে, হালকা হালকা লাল আভা দেখা যাচ্ছে। চাটা খেয়েই আমরা সমুদ্রের সামনে দৌড় লাগাবো। থ্যাংক ইউ। বলতে বলতে চাও চলে এসছে আমাদের। গোপালপুর সি বিচের আশেপাশে কিন্তু প্রচুর আপনারা খাবারের দোকান পেয়ে যাবেন। এমনি বিচের ধারে যেরকম দোকান থাকে, এখন তো আপাতত খোলেনি। একদম সমুদ্রের সামনে পৌঁছে গেছি। পুরীতে যেরকম লাল বালির বিচ হয় সেরকম কিন্তু এখানেও। এখন দোকানপাট খোলেনি, বিচের ধারের যে দোকানগুলো আছে আস্তে আস্তে খুলবে। আর এখানে কিন্তু সমুদ্রের যে ঢেউ মারাত্মক, মানে পুরীতে যেরকম থাকে সেরকম পুরো ঢেউ। এখানে স্নান করে মজাও লাগবে। এই যে আস্তে আস্তে আলো ফুটছে, আমি সানরাইজটা নেওয়ার চেষ্টা করব। ওই যে চাঁদ মামাকে দেখুন, এটা জিনিস দেখুন, মাছ ধরে নিয়ে আসছে। কি বিগ বিগ সাইজের মাছ দেখুন, কি বড় বড় সাইজের মাছ। क्या क्या मछली है? इतना बड़ा बड़ा प्लेट है। जो दादारा এখন মাছ ধরে নিয়ে আসছে দেখুন। চলিয়ে ভাইয়া, থ্যাংক ইউ। গোপালপুর যেখানে লেখা আছে সেখান থেকে একটু নেমে পা দিকটায় চলে এসেছি। এখানে দেখছি জেলেরা সব মাছ ধরে ফিরছে, পরপর এখানে সব নৌকা দাঁড়িয়ে, কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকে হচ্ছে সানরাইজ। ও আরও যে এখনও দেখুন জেলেরা সব মাছ ধরছে, পরপর পরপর প্রচুর নৌকা ওই দিকটাতে। আপনারা চাইলে এই গোপালপুরে স্টেও করতে পারেন, এছাড়া আমরা যেরকমভাবে ঘুরছি সেরকমভাবেও ঘুরতে পারেন। যে কোনো প্রয়োজনে সঞ্জীবদার নাম্বার স্ক্রিনে দেওয়া রইল, যোগাযোগ করতে পারেন। এছাড়াও প্রচুর হোটেল টোটেল রয়েছে, আপনারা তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তবে আমাদের ওনার সাথে ঘুরে বেশ ভালো লেগেছে, তাই জন্য আমরা ওনার নাম্বারটা দিচ্ছি। আর দেখি আপনাদেরকে একটা হোটেল দেখানো যায় নাকি। এখানে বেশ সুন্দর সিট করা রয়েছে দেখুন, মানে আপনারা দূর থেকেও সমুদ্রকে উপভোগ করতে পারবেন। বালির ওপরে অনেকেরই পছন্দ হয় না, বালি বালি হয়ে যায় বলে, তো সেখানে না বসে এই দিকটাতেও বসতে পারেন। গোপালপুর সি বিচটা না খুব সুন্দর সাজানো, দূরে লাইট হাউস রয়েছে, এদিকে কি সুন্দর সাজানো, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগে আমার গোপালপুরে আসলে। এখানে একটা হোটেল পেলাম, বেশ সুন্দর অ্যান্টিক টাইপের হোটেল, আমার দেখে বেশ ভালো লাগলো। এই হোটেলটার রুম ফাঁকা আছে নাকি দেখি, আপনাদের সাথে যদি শেয়ার করতে পারি। একদম সি বিচের সামনে, ওই জন্যই আমার বেশ ভালো লাগলো। এই হচ্ছে হোটেল, হোটেলের লোকেশনটা জাস্ট দেখুন। হোটেল থেকে বেরিয়েই কিন্তু সামনেই সি বিচ। এই যে এটা হচ্ছে মেন রোড, আর ওই পাশটাই হচ্ছে সি বিচ। এটাই হলো সি ফেসিং রুমের সুবিধা। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র সৈকতের ভিউ পাবেন, আর পুরো জায়গাটা খোলা, দারুণ সুন্দর। আমাদের ঘোরা হয়ে গেছে গোপালপুর, এখন এখান থেকে বেরোচ্ছি। ব্রেকফাস্ট, যদিও এটা আমার না, এটা রাহুলের, খেয়ে দেখি। আচ্ছা, কচুরি নিয়েছে, তরকারির মধ্যে না সয়াবিন রয়েছে, এই যে ছোলা আলু টমেটো দিয়ে তরকারি, বেশ ভালো, অন্যরকম। এটা কিন্তু এখানকার একদমই লোকাল, দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট করলাম, মানে একদম লোকাল ফুড দিয়ে। আমরা যাচ্ছি এখন মা বালাকুমারী টেম্পল দেখতে। গোপালপুর সি বিচ থেকে এই মা বালাকুমারী টেম্পলের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 47 কিলোমিটার মতো। গাড়িতে সময় লাগবে ওই ধরে রাখুন 1 থেকে 2 ঘন্টা মতো। আমরা আমাদের নেক্সট স্পটে চলে আসলাম।
এটা হচ্ছে মা বালাকুমারী টেম্পল। আমাদের যেখানে গাড়িটা পার্কিং করেছে সেখান থেকে মন্দিরে যেতে গেলে বেশ খানিকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে। ওই মোটামুটি ড্রাইভার দাদা বললো 200টা মতো সিঁড়ি আছে। এই মন্দিরটা কিন্তু কেরান্দিমালা পর্বতের চূড়ায় অবস্থিত। এই যে এরকম সিঁড়ি উঠে গেছে আর একদম টপে মন্দিরটা। এই যে এখানে কিন্তু জুতো রাখার জায়গা আছে। আচ্ছা 5 টাকা করে পার পেয়ার নেয়। এই হলো সিঁড়ি স্টার্টিং। চলুন, বাবা আমাদেরকে কেউ ওয়েলকাম করছে, দেখুন লেজ নাড়িয়ে নাড়িয়ে ওয়েলকাম করছে। এই বালাকুমারী টেম্পলটা গঞ্জাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এখানে কিন্তু প্রচুর ভক্তরা আসছে দেখতে পাচ্ছি। এনারা এখানকার লোকাল মানুষজন। কি সুন্দর দেখুন। মন্দিরে কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। 1881 সালে এখানে রাজা স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং এখানে যে মা পূজিত হয়, রাজা যে স্বপ্ন পেয়েছিলেন সেখানে মা ছিল একদম বালিকা রূপে আর কি। তাই জন্য ওই 1881 সালে এই পাহাড়ের ওপর মন্দির প্রতিষ্ঠা করা হয় এই মন্দির, এবং সেখান থেকেই এই মন্দিরের নাম হয় বালকুমারী মাতা মন্দির। রাজার নাম ছিল হচ্ছে কেশব রাউত রায়। বলা হয় এই মন্দিরের মূল বিগ্রহ এটাই। মূল বিগ্রহ বা প্রধান বিগ্রহ এরকম ভাবে তো কিছু হয় না, সবই মা এবং সবই তারই অবদান। তো আমার তো ভীষণ ভালো লাগলো এখানে এসে। আর সিঁড়িগুলো কিন্তু বেশি খাড়া খাড়া নয়, তাই যারা বয়স্ক তারা আস্তে আস্তে দেখে দেখে উঠবেন, অসুবিধা হবে না। এই বালাকুমারী মন্দিরের ওপরে অবশ্যই আসবেন। এখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখা যায়। অসাধারণ একটা পাখির চোখে আপনারা ভিউ দেখতে পাবেন। দারুণ দারুণ। এই যে নিচের যে সরু সরু রাস্তাগুলো দেখছেন, আমরা কিন্তু এই রাস্তা দিয়ে একটু আগে উঠে আসলাম। মন্দির থেকে নিচে চলে এসেছি। নিচেও একটা দেখছি শিবলিঙ্গ আছে, দারুণ সুন্দর। মানে এই ওপর থেকে আমি জাস্ট ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অসাধারণ অসাধারণ দৃশ্য। কি সুন্দর দেখুন দেখতে লাগছে। চাইলে আপনারা এই শিবলিঙ্গটার সামনেও যেতে পারেন। ওটা একটু নিচের দিকে যেতে হবে, নিচের দিকে গিয়ে তারপরে মন্দিরটা পাবেন। আমরা আর গেলাম না, আমাদের গাড়িটা এই সামনেটায় পার্কিং করা। চলুন এখন নেক্সট স্পটের দিকে যাই। নেক্সট স্পটে চলে আসলাম, জড়দা জগন্নাথ টেম্পল। চলুন ভেতরে এন্টার করা যাক। বালাকুমারী টেম্পল থেকে এই মন্দিরের ডিস্টেন্স হচ্ছে মাত্র 28 কিলোমিটার। ওই গাড়িতে সময় লাগলো ঘন্টাখানেক মতো, যেহেতু পাহাড়ি রাস্তা একটু ঘুরে ঘুরে আসলো তাই একটু টাইম লাগলো। এখানে বাইরেই জুতো খোলার জায়গা আছে। এই মন্দিরটি এই জারদার রাজা গজপতি পুরুষোত্তম দেব দ্বারা নির্মিত। উনি স্বপ্নাদেশ পায় যে জগন্নাথ দেব মহেন্দ্রগিরির পাহাড়ে রয়েছে এবং সেখানে তার পুজো হচ্ছে না, তাই তাকে এখানে নিয়ে আসতে বলা হয় স্বপ্নাদেশে। তারপরে এই মন্দিরটি স্থাপন করা হয়। মান্যতা আছে যে সমস্ত বাচ্চারা কথা বলতে পারে না তাদেরকে এখানে নিয়ে আসলে এখানে কিছু প্রসাদ দেওয়া হয়, ছোলা টোলা, সেগুলো খেলে নাকি তারা কথা বলতে পারে। এটা সম্পূর্ণটাই শোনা কথা, জানি না, আমাদের ড্রাইভার দাদা বললেন। আর এই মন্দিরের রথ কিন্তু আগে টানা হয়, তারপর পুরীর মন্দিরের রথ টানা হয়। উড়িষ্যাতে জগন্নাথ দেবকে ভীষণভাবে মানা হয়। আর আরেকটা জিনিস এখানে দেখলাম যে মন্দিরের যে মূল বিগ্রহ সেটা কিন্তু জগন্নাথ দেবেরই মূল বিগ্রহ। মানে জগন্নাথ দেবের সাথে বলরাম এবং সুভদ্রা নেই, শুধু জগন্নাথ দেবেরই বিগ্রহ রয়েছে। আমাদের গাড়ি এখন ছুটে চলল বাড়িয়াপাত্থারা ওয়াটারফলের দিকে। জড়দা জগন্নাথ টেম্পল থেকে বাড়িয়াপাত্থারা ওয়াটারফলের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 21 কিলোমিটার মতো। গাড়িতে সময় লাগে ওই 45 মিনিট থেকে 1 ঘন্টা। আমাদের আজকের দিনের প্রথম ওয়াটারফল, এবং এই স্পটটা দেখে আমি ভীষণ এক্সাইটেড। এটা হচ্ছে একটা ওয়াটারফল। এই ওয়াটারফলটার নাম হচ্ছে বাড়িয়াপাত্থার। এখন জল নেই কারণ এখন রেনি সিজন নয়, বর্ষাকালে কিন্তু প্রচণ্ড জল হবে। এখানে এখন লোকালরা পিকনিক করছে, স্নান করছে, তবে বর্ষাকালে এখানে স্নান না করাই ভালো আমার মনে হয়। পিঠ খেয়ে পড়ে যেতে পারেন। এখানে প্রচুর পাথরের ওপর দিয়ে ওয়াটারফলটা বইছে, মানে জলটা বয়ে যাচ্ছে আর কি, বেশ ভালো লাগছে। নিচের দিকে স্নান করা যায়, মানে এই সময় আপনারা করতেই পারবেন, ওপরেও পারবেন। আমি একটু সামনের দিকে এগিয়ে চলে এসেছি। এখানেও দেখছি অনেকে স্নান করছে, এই যে। আর এছাড়াও কিন্তু এই যে নিচে দেখুন
একটা ন্যাচারাল সুইমিং পুল টাইপের তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে নিচেও স্নান করতে পারেন, তবে নিচে নামাটা একটু প্রবলেমেটিক। একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল, নিচের মাছগুলোও দেখুন দেখা যাচ্ছে, এখানে স্নান করছে দেখুন। পানি ঠান্ডা হয়, একটু জলটা ধরে দেখি ঠান্ডা কি। এখানকার ওয়েদার কিন্তু খুব একটা ঠান্ডা নেই, গরমই ওয়েদার, আর জলটা মোটামুটি ঠান্ডা, বেশ আরামই লাগবে স্নান করলে। আপনারা চাইলে কিন্তু এখানে এসে স্নান করতে পারেন। অবশ্যই গামছা বা টাওয়াল, হাফ প্যান্ট ক্যারি করবেন। আমি তো ওই দিকটা আর যাইনি, রাহুলই গিয়েছিল। আমি এখানে বসেছিলাম, এখানে প্রচুর প্রজাপতি, কত প্রজাপতি উঠছে কি বলবো, এত ভালো লাগছে। রোদটা যদি একটু কম হতো না আরও ভালো লাগতো। আমাদের এই টাইমিংটা চুজ করা একটু ভুল হয়ে গেছে। মানে আপনারা যখন ঘুরতে আসবেন একটু ওয়েদারটা যখন ভালো থাকে, মানে ধরুন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই টাইমটার মধ্যে আসুন, এটা বেস্ট টাইম আমার মনে হয়। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, মানে গরম রয়েছে, ফলে ভালোভাবে যে মানে একটা হয় না ওয়েদারটা ভালো থাকলে আপনার ট্যুর করতে মজা লাগবে, সেই জিনিসটার একটু অভাব বোধ করছি। তবে আমরা ঘুরতে ভালোবাসি, আমরা সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিই। আমরা এখন দাঁড়িয়ে আছি মহেন্দ্রগিরির যে এন্ট্রান্সটা সেখানে। তো এখান থেকে মহেন্দ্রগিরির দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতো। তার আগে এখানে একটা চেকপোস্ট মতো দেখতে পেলাম, এখানে চেক করছে। আপনাদের কাছে যদি প্লাস্টিকের জলের বোতল থাকে তাহলে ওনারা গুনে নিচ্ছে, তার জন্য 100 টাকা আপনাদেরকে এখানে জমা রাখতে হবে। মানে আপনারা যখন ঘুরে নিচে আসবেন ওনারা চেক করবে, যদি সবগুলো জলের বোতল আপনারা ফিরিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের 100 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। আর 4 হুইলারের জন্য হচ্ছে 100 টাকা নিচ্ছে এন্ট্রি ফি, আর হচ্ছে যদি 2 হুইলার থাকে তাহলে 20 টাকা করে নিচ্ছে। আর এমনি যদি পায়ে হেঁটে যেতে চান তার জন্য কোনো টিকিট নেই। আর এখানে কলা বিক্রি হচ্ছে, সঞ্জীবদা কলা কিনেছে, দেখুন কলাগুলো, দেশি কলা, কলাগুলো সাইজ দেখুন, খেয়ে দেখতে হবে, খেয়ে আপনাদেরকে বলছি কেমন কি টেস্ট। আর এখানে বেশ অনেক দোকানপাট দেখতে পাচ্ছি। ভালো খেতে। আমরা মহেন্দ্রগিরি পৌঁছে গেছি। মহেন্দ্রগিরির যে মেন ভিউ পয়েন্টটা, যেখানে জলের বোতল, চিপস, খাবার দাবার, টুকটাক সমস্ত কিছু বিক্রি হচ্ছে এবং যুধিষ্ঠির মন্দির রয়েছে, সেই জায়গা থেকে আরও খানিকটা নিচে নেমে আসতে পারবেন আপনারা। ওখানে হচ্ছে গাড়ি নিয়ে আসা যায়, মানে এই জায়গাটাতে গাড়ি নিয়ে আসা যায়। এখানে একটা কুন্তি মন্দির রয়েছে। আসলে এই মহেন্দ্রগিরির উল্লেখ রয়েছে আমাদের মহাভারতেও। মহাভারতের সময় থেকেই বলা হয় যে এখানে নাকি পঞ্চপাণ্ডব আর কি বনবাসী এখানেই ছিলেন। তো এখানে এই পুরো মহেন্দ্রগিরিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তির মন্দির রয়েছে। কিছু মন্দির পর্যন্ত যাওয়া যায়, কিছু মন্দির পর্যন্ত যাওয়া যায় না। তো এই কুন্তি মাতার মন্দির পর্যন্ত গাড়ি আসে, তাই আমরা এই জায়গাটাতে আসলাম। মন্দিরের ভেতরে কিন্তু মূল বিগ্রহ শিবলিঙ্গ। এখানে কিন্তু বেশ বড় করে শিবরাত্রির আয়োজন হয়। নিচে তো গরম ছিল ভালোই, এইবার এই যে ওপরে এসছি, এই যে কি একটা ব্যাপার, মানে যখন উঠছিলাম ওয়েদারটা এমনভাবে ঝপ করে চেঞ্জ হলো না, মনে হলো আমি মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি। এটা বেশ ঠান্ডা হাওয়া এসে লাগে, আপনি ফ্রেশ ফিল করেন, একদম সেম ফিল করলাম। বিশ্বাস করুন, মানে উড়িষ্যাতে এরকম একটা জায়গা আছে, এটা আনএক্সপেক্টেড। এখন আসলাম যুধিষ্ঠির মন্দির এবং ভীম মন্দির দেখতে। মাতা কুন্তির মন্দির থেকে একদমই সামনে, জাস্ট 1 থেকে 2 মিনিট মতো গাড়িতে সময় লাগলো। আর এখান থেকে একটা অসাধারণ ভিউ আছে। আগে মন্দিরগুলো দর্শন করে আসি, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ভিউটা। চলুন। পিছনেই রয়েছে যুধিষ্ঠির টেম্পল, দর্শনও করলাম, বেশ সুন্দর। আর ওপরে রয়েছে ভীম টেম্পল, ওই উপরে অনেকটা ট্রেক। আমরা আর গেলাম না, মানে আমি তো গেলামই না আর কি। তবে এখানের ওয়েদারটা এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। দাঁড়িয়ে আছি উড়িষ্যার সেকেন্ড হাইস্ট পিক মহেন্দ্রগিরিতে। হালকা হালকা রোদ, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এরকম সুন্দর ভ্যালি ভিউ। এটা রয়েছে আমাদের নর্থ বেঙ্গলে নয়, আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতে। এবারের আমাদের মহেন্দ্রগিরির সঙ্গী কিন্তু সঞ্জীবদা। সঞ্জীবদাকে আপনারা আমাদের আগের বারের দারিংবাড়ির ভিডিওতে দেখেছেন। তো মানে বলা যায় দারিংবাড়ি আর সঞ্জীবদা ওতপ্রোতভাবে যুক্ত। এবার আমরাই মহেন্দ্রগিরির ট্রিপটা করছি সঞ্জীবদার সাথে, এবং এই জায়গাটার খবর আমাদেরকে সঞ্জীবদাই দিয়েছে। সঞ্জীবদার কাছ থেকে শুনবো এই নতুন জায়গা সম্পর্কে কিছু। দারিংবাড়ি 2 রাত থাকার পরে
আপনারা অনেকেই আরও দূরাত থাকতে চান, তো সেক্ষেত্রে আমরা বলি যে দূরাত দারিংবাড়ি আর থাকার দরকার নেই। আপনাদের সংযোজন করার জন্য আমরা মহেন্দ্রগিরি আর গোপালপুরকে অ্যাড করলাম এর সঙ্গে। যদি কারো হাতে সময় থাকে আপনারা কিন্তু দারিংবাড়ির সঙ্গে মহেন্দ্রগিরিও থাকতে পারেন। সমস্তটা ঘোরানো খাওয়ানোর দায়িত্ব পুরো আমাদের থাকবে, এবং দারিংবাড়িতে যতটা আমরা ভালো করে ঘোরাই মহেন্দ্রগিরিকেও ঠিক তার থেকেও বেশি ভালো করে ঘোরানোর চেষ্টা করব। আর কেউ যদি চায় শুধু মহেন্দ্রগিরিটা করবে সেটাও তো শুধু মহেন্দ্রগিরিও আমরা করে দেবো। আচ্ছা, আর সাথে থাকবে যারা মহেন্দ্রগিরিতে আসবেন এরকম একটা অপূর্ব ভিউ দেখতে পাবেন। দেখুন, এই মহেন্দ্রগিরিতে যারা ঘুরতে আসবেন তাদের যে নাইট স্টেটা হবে সেটা কিন্তু জিরাঙ্গাতে হবে, কারণ এই মহেন্দ্রগিরির আশেপাশে এখনো পর্যন্ত কোনো হোটেল নেই। এখানে হোটেল তৈরি হচ্ছে, তৈরি হওয়া হয়ে গেলে এখানেই স্টে হবে। তবে যতদিন না হোটেল প্রপারলি তৈরি হচ্ছে এবং ঠিকঠাক অ্যাকোমোডেশন প্রোভাইড করা যাচ্ছে ততদিন কিন্তু জিরাঙ্গাতেই স্টে করতে হবে। এরকম সুন্দর জায়গা ছেড়ে সত্যিই যেতে ইচ্ছা করছে না, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে এসেছি। আমাদের আরও কয়েকটা স্পট আছে ঘোরা বাকি, তাই বেরোতেই হবে। চলুন এবার মহেন্দ্রগিরি ছেড়ে আস্তে আস্তে নিচের দিকে নামি। 100 টাকা আবার ফেরত দিয়ে দিয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি এই যে সমস্ত বোতল যেগুলো ওপরে নিয়ে গেছিলাম সমস্ত কিছু আবার ফিরিয়ে নিয়ে এসেছি। গন্ধাবতী ওয়াটারফলসের সামনে মোটামুটি চলে এসেছি। এই যে এখানে গাড়ির জন্য এন্ট্রি ফি নিল 100 টাকা 4 হুইলারের জন্য। এই হলো গন্ধাবতী ওয়াটারফল। প্রচুর মানুষ স্নান করছে পড়ন্ত বিকেলে, বেশ দারুণ লাগছে এই জায়গার পরিবেশটা। এখন স্নান করবো একটু, চলুন। জলটা বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, জলে নামা যাক। আমি ভাবলাম যে সিঁড়ি আছে, এখানেই সিঁড়ি শেষ। বাবা কোনো কিছু নেই এখানে, একদম সামনেই ওয়াটারফলস। দেখুন জল মোটামুটি পরিষ্কার। এই হচ্ছে ওয়াটারফলস, আর নিচে বালি আছে। জল বুঝতে পারছেন কতটা, এই যে আমার কোমর পর্যন্ত জল, কোমরেরও একটু ওপর পর্যন্ত জল আছে। আর এই যে গন্ধাবতী ওয়াটারফলস দেখতেই পাচ্ছেন পেছনে। দেখুন রাহুল ও ঝর্ণার জলে নেমে গেছে স্নান করার জন্য, এখানেই চেঞ্জ করলো। এই যে ওইদিকে দেখুন সবাই চেঞ্জ করছে, আমি জুম করছি না। একদম ওয়াটারফলসের সামনে চলে এসেছি। দেখেছেন আমি ভুল করে চশমাটা পরে চলে এসেছি, চশমা পরে চলে এসেছি। রাহুল মনে হচ্ছে সন্ন্যাস নিল ঝর্ণার জলে গিয়ে। বউ সংসার সব ত্যাগ করলো শুধু ক্যামেরা ছাড়া। দারুণ মজা লাগছে। আপনারা কিন্তু অবশ্যই মহেন্দ্রগিরি যদি ঘুরতে আসেন তাহলে এই ওয়াটারফলসটা একদম মিস করবেন না। ওয়াটারফলসে স্নান করা কমপ্লিট। আপনারা যারা স্নান করবেন একটু সাবধানে, কারণ এই জায়গাগুলোতে শ্যাওলা জমে আছে, প্রচণ্ড স্লিপারি জায়গাগুলো, পিঠ খেয়ে পা কেটে যাওয়ার ভয় আছে, তো এই জায়গাটা একটু সাবধানে। গন্ধাবতী ওয়াটারফলসের ভেতরে কিন্তু একটা চিলড্রেন্স পার্কও আছে, যদিও বড়রাই দেখছি এখানে রাইডগুলো সব চড়ছে। সারাদিন তো সেরকম কিছু খাওয়া হয়নি, এখন সন্ধেবেলায় প্রচণ্ড বিধ্বস্ত লাগছে জানি, কারণ কালকে রাত্রির থেকে প্রায় অলমোস্ট ফ্রেশ না হয়েই রয়েছি আর কি। যাই হোক, এখন আমরা একটু ভালো খাবার পেয়েছি মনাস্ট্রির সামনে এসে, জিরাং মনাস্ট্রির সামনেই আমরা আজকে নাইট স্টে করব। এই যে চাউমিন, পেটে একটু কিছু পড়ুক। আজকের আমাদের রাতের থাকার ঠিকানা হচ্ছে এই রুমটা, হোটেলের এই রুমটা। আসুন, বেশ সুন্দর কিন্তু রুমের ইন্টেরিয়ারটা। রুমটা বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ওভারঅল আমাদের খুবই ভালো লেগেছে। ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া আছে উইথ গিজার। যে হোটেলে আমরা রয়েছি ওখানে না খাবারের ব্যবস্থা নেই, তাই আমরা বেশ খানিকটা দূরে আসলাম। এই হোটেলে এখন আমরা ডিনার করব। লাঞ্চ তো সেরমভাবে কিছু হয়নি, দেখলেনি, তখন একটু চাউমিন খেলাম। এখন যাই দেখি কি পাওয়া যায়। এই হচ্ছে হোটেল রাজ এম্পায়ার। ডিনার চলে এসছে। আমি একদম সাদামাটা খাবার নিয়েছি, ডাল, আলু জিরা আর ভাত। আর রাহুল নিয়েছে ডিমের কারি, ডাল আর ভাত। ডিনারটা করে নি, প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে সব ধরনের খাবারই দেখলাম পাওয়া যায়, চাইনিজ থেকে শুরু করে
বিরিয়ানি টিরিয়ানি সব কিছুই। যেখানেই আপনি খান মানে অন্য কোনো স্টেটে বা অন্য কোনো জায়গায় সেখানের একটা টেস্ট তো থাকবেই। ডালে কারি পাতা দেওয়া রয়েছে এবং আলু জিরোতেও কারি পাতার একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে। উড়িষ্যার এখানের খাবারের সাথে না একটু সাউথ ইন্ডিয়ার খাবারের মিল পাওয়া যায়, একটু টক জাতীয় জিনিস থাকে, তো বেশ ভালো লাগছে। আমাদের হোটেলের বাইরেটা দেখুন কি সুন্দর সাজানো। ডিনার সেরে চলে এসেছি হোটেলের বাইরে। আজকের মতো সবাইকে গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে বেরোচ্ছি। শৈলী অলরেডি গাড়িতে ঢুকে বসে আছে। গুড মর্নিং। রাহুল তো বললোই আমরা বেরিয়েছিলাম, এখন আমাদের ফার্স্ট স্পটে এসে পৌঁছেছি। এটা হচ্ছে একটা চোটেন, যেটা এই জিরাঙ্গা মনাস্ট্রিরই একটা অংশ। এই জিরাঙ্গা মনাস্ট্রির এই এরিয়াটাকে ছোট তিব্বত বা মিনি তিব্বত বলা হয়ে থাকে, যেটা উড়িষ্যার তিব্বত নামে পরিচিত। এই চোটেনটা দেখার জন্য এখানে টিকিট রয়েছে, পার হেড 5 টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি। এবার আমরা ভেতরে যাবো, আসুন। আচ্ছা, আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে জাংচুক চোটেন। খুবই সুন্দর জায়গাটা, প্রচুর এখানে ছোট ছোট স্তূপা আছে আর তার মাঝখানে একটা বড় স্তূপা আছে। দারুণ সুন্দর দেখতে এই জায়গাটা, অবশ্যই এখানে ভিজিট করবেন। আর এখানে বসার জায়গাও আছে, বেশ খানিকক্ষণ আপনাদের ভালো একটা সময় কাটবে। আচ্ছা, কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা সন্ধ্যাবেলায় যেখানে চাউমিন খেয়েছিলাম, সেই দোকানটা আপনাদের একবার দেখায়। যে স্তূপাটায় আমরা এক্ষুনি ঘুরতে গেছিলাম তার অপোজিট সাইডে এই যে দোকান, এখানে আপনারা কিন্তু তিবেতিয়ান ফুড পাবেন, চাউমিন, মোমো, মানে বিভিন্ন চাইনিজ আইটেমের খাবার পাবেন। আর খাবারের টেস্ট ভালোই ছিল। জিরাঙ্গা মনাস্ট্রির বাইরে পৌঁছে গেছি। প্রচুর বড় এলাকা জানেন তো, আর এই ভেতরেও থাকাও যায়। এই যে এখানে রিপা হাউস বলে একটা গেস্ট হাউস আছে, এখানে থাকতে পারবেন। ছোট ছোট বেশ অনেকগুলো ক্যান্টিনও চোখে পড়লো, খোলা কিনা জানি না কারণ এখন খুব একটা ট্যুরিস্ট নেই। বিশাল বড় জায়গার, ভীষণ অন্যরকম লাগে। আমরা এই রিপা হাউসে থাকারও চেষ্টা করেছিলাম, মানে দাদা রাখারও চেষ্টা করেছিল আর কি, কিন্তু এখানে ম্যানেজমেন্টের একটু প্রবলেম মনে হলো আর কি। যাই হোক, সেটা আলাদা কথা। তবে জায়গাটা ভীষণ সুন্দর, ভেতরে যাই চলুন। জিরাঙ্গা মনাস্ট্রির ভেতরে এন্টার করলাম। আচ্ছা, এখানে কিন্তু 5 টাকা করে এন্ট্রি ফি লাগে। জিরাঙ্গাকে মিনি তিব্বত বলা হয়ে থাকে কারণ 1959 সালে তিব্বত থেকে প্রতারিত হয়ে প্রায় 85,000 তিব্বতী দলাই লামা সহ ভারতের বিভিন্ন স্থানে চলে আসে এবং কিছু তিব্বতী এই উড়িষ্যার জিরাঙ্গাতে বাসস্থান স্থাপন করেন এবং পরে 2010 সালের জানুয়ারি মাসে দলাই লামা নিজে এই জিরাঙ্গা মনাস্ট্রিটি স্থাপন করেন। এই জিরাঙ্গা মনাস্ট্রিকে পদ্মসম্ভবা মহাবিহারও বলা হয়ে থাকে। এটি পূর্ব ভারতের বৃহত্তম বৌদ্ধ বিহার মনে করা হয়। মনাস্ট্রির ভেতর থেকে ঘুরে আসলাম। এই সামনেটুকুনি পর্যন্ত যেতে দেয়, জুতো খুলে যেতে হয়, একদম ভেতরে প্রবেশ করতে দেয় না। আর যে কোনো মনাস্ট্রি বা যে কোনো মন্দির, যে কোনো জায়গাতেই আসলে বেশ একটা শান্তি অনুভব হয়, সেটা এখানে পাওয়া যাচ্ছে। এই জিরাঙ্গা মনাস্ট্রির ভেতরে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাব, দারুণ সুন্দর জায়গাটা সাজানো। এখানে কিন্তু বৌদ্ধ গুরু পদ্মসম্ভবারও মূর্তি আছে সামনে, সেটাও এখন দেখতে যাব। এই ট্যুরটা সাধারণত 4 নাইট 5 ডেজের হয়ে থাকে, তবে আমাদের হাতে সময় কম থাকায় আমরা ট্যুরটা একটু কাস্টমাইজ করে নিয়েছিলাম। তবে 4 নাইট 5 ডেজের এই ট্যুরটায় 1 নাইট স্টে থাকে গোপালপুরে, 1 নাইট জিরাঙ্গা মনাস্ট্রির সামনে এবং বাকি 2 নাইটস হচ্ছে দারিংবাড়িতে। এই সম্পূর্ণ ট্যুরটা করতে 4 জনের খরচা পড়ে 11,500 টাকা। এর মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকে ব্রেকফাস্ট এবং ডিনার। লাঞ্চটা কিন্তু আপনাদের বাইরে থেকে করতে হবে। আর যদি 6 জন এই ট্যুরটা করেন সেক্ষেত্রে এবং 2টো রুম নেন, মানে এক একটা রুমে যদি 3 জন করে স্টে করেন তাহলে 9,000 টাকা পড়বে জনপ্রতি। আর যদি এক একটা রুমে 2 জন করে থাকতে চান তাহলে কিন্তু 9,500 টাকা করে খরচা পড়বে। এছাড়া আরও ডিটেলে ট্যুর সম্বন্ধে জানার জন্য এবং খরচ সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমরা সম্পূর্ণ ট্যুরটা প্যাকেজে করেছিলাম, তবে আপনারা চাইলে শুধু দারিংবাড়ি অথবা শুধু মহেন্দ্রগিরিও ঘুরে দেখতে পারেন। খাসাডা ওয়াটারফলসে এসেছি,
ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা আমার খুব পছন্দ সেটা হলো এই সমস্ত ওয়াটারফলসগুলোতে না প্রচুর নামতে বা উঠতে হয় না। নইলে ওয়াটারফলস মানেই যে একটা লম্বা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাও, তারপরে ঘেমে একাকার হয়ে যাও, খুব কষ্ট হয়। এগুলো আমার খুব পছন্দ, একদম হাঁটতে হয় না। জিরাঙ্গা মনেস্ট্রি থেকে এই খাসাদা ওয়াটারফলসের ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার মতো। গাড়িতে সময় লাগলো ওই 15 মিনিট এরকম সামথিং লাগলো। আর এখানে চাইলে আপনারা স্নানও করতে পারেন। বর্ষাকালে কিন্তু এই জায়গার রূপ পুরো পাল্টে যায়। এখান থেকে যে কি মোটা করে জল পড়ে বর্ষাকালে আসলেই শুধু দেখতে পাবেন। এখনও বেশ ভালো জল পড়ছে। এখানে না শ্যাওলা পড়ে গেছে, ওই দিকটায় পার হওয়াটা একটু চাপের ব্যাপার। এখান থেকে পার হব তো নিশ্চয়। এই হলো ওয়াটারফল, ভীষণ সুন্দর লাগছে, তবে জল একটু কম। এই যে জায়গাগুলো ফাঁকা দেখছেন, এগুলো বর্ষাকালে পুরো ভরে যায়। প্রচণ্ড স্লিপারি জায়গাটা, শ্যাওলা জমে আছে। ও বাবা, ভালো স্রোত এখানে। স্কিটও খাচ্ছে, প্রচণ্ড স্রোত। পার হয়ে গেছি, একদমই খাসাদা ওয়াটারফলসের সামনে চলে এসেছি। এই হলো খাসাদা ওয়াটারফলসের একদম সামনে থেকে ভিউ। এই যে বর্ষাকালে কি হয়, বর্ষাকালে না এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায়, দেখতে পাচ্ছেন। এখন দেখুন এইখান থেকে এইটুকু জল পড়ছে। দারিংবাড়ি এবং মহেন্দ্রগিরি ঘুরতে আসলে কিন্তু এই ওয়াটারফলসগুলো একদমই মিস করবেন না, তাহলে কিন্তু আপনাদের একটা বড় ঘোরার পার্ট মিস হয়ে যাবে। অসাধারণ লাগছে। আপনারা চাইলে কিন্তু এই ওয়াটারফলসে স্নানও করতে পারেন। দেখুন স্নান করছে এখানকার লোকাল মানুষজন। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 10:25। খুব একটা বেশি গরম নেই, ওয়েদার কিন্তু বেশ ভালো। সামনে ব্রেকফাস্টের প্লেট, ব্রেকফাস্ট করতে এসেছি। কালকে যে দোকানে আমরা ডিনার করেছিলাম সেখানেই এসেছি। আমি নিয়েছি কচুরি, তার সাথে চাটনি, সাম্বার সমস্ত কিছু দিয়েছে। এখানে ঘুগনিও দিয়েছে, আর এটা হচ্ছে বড়া, যেটা আমার প্রচণ্ড ফেভারিট। আর রাহুল কি নিয়েছে একটু দেখি। এটাকে এখানে মিক্সচার বলে। কচুরি, ইডলি, বড়া, উপমা, তার সাথে সমস্ত চাটনি। এখন আসলাম হচ্ছে মানকাদাদিয়ান ওয়াটারফলসের সামনে। আমাদের যেখানে নামিয়েছে, মানে গাড়িটা যেখানে নামালো, সেখান থেকে বেশ খানিকটা ট্রেক করে যেতে হবে। আমাদের গাড়িটা তো অনেকটা ভেতরের দিকে ঢুকে আসলো। অনেকটা দূরে দেখলাম একটা সাইনবোর্ড ছিল, ওখানে দেখাচ্ছিল হচ্ছে 500 মিটার মতো দূরে, কিন্তু আমাদের গাড়িটা মোটামুটি 1 কিলোমিটার ঢুকে এসছে ভেতরে। এখন বেশ খানিকটা খাড়ায় পথে উঠতে হবে। বাহ, দারুণ সুন্দর। ওয়াটারফলসে পৌঁছানোর বেশ কিছুটা রাস্তা খারাপ, একদমই খারাপ। এই হচ্ছে রাস্তার অবস্থা। তাছাড়া বাদবাকি রাস্তা মোটামুটি ভালো, একদম পাথরের রাস্তা। আপনারা আসলেও দেখে দেখে আসবেন। এখানে কিন্তু যাওয়ার প্রপার রাস্তা নেই, এরকম পাথরের উপর দিয়ে বেয়ে বেয়ে আপনাদেরকে যেতে হবে। একটু কষ্ট করলেই টেস্টও পাবেন। এখানকার রাস্তাটা একটু বাজে, বাট কষ্ট করে যদি আসতে পারেন এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখতে পাবেন। আমি কিন্তু একদম ওয়াটারফলসটার সামনে চলে এসেছি। বেশ সুন্দর জায়গাটা, তবে এখানে আসতে গেলে একটু রিস্কি আছে, বাট দারুণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। একদম সামনে ওয়াটারফলস, অসাধারণ অসাধারণ। ওয়াটারফলসটা ঘুরে আমরা চলে এসেছি। যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেখান থেকে আমাদের লাঞ্চ তোলা হবে, তাই জন্য এখানে একটুখানি দাঁড়ালাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। যাই হোক, আমাদের এই মহেন্দ্রগিরির ট্যুরটা এখানেই শেষ হচ্ছে। এখান থেকে আমরা যাব দারিংবাড়ি। আপনারা চাইলেও এক্সট্রা করে দারিংবাড়িও ঘুরতে পারেন এই ট্যুরের সাথে জুড়ে নিয়ে, আবার এখানেই আপনাদের ট্যুরটা এন্ড করতে পারেন। আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই নতুন একটা উড়িষ্যার অফবিট জায়গা আপনাদের খুব 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 পছন্দ হবে। ভিডিওটা ভালো লাগলে যাদের সাথে আপনারা প্ল্যান করছেন তাদেরকে শেয়ার করুন, যাতে আপনাদের প্ল্যানটা তাদের বুঝতে সুবিধা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।